রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কালকে এই শাড়িটা পরে মন্দিরে গেছিলাম, যেহেতু কাল সারাদিন এই শাড়িটা পরেই ছিলাম, ওই জন্যেই এই শাড়িটা ধুয়ে দিচ্ছি। আর এই শাড়িটা ধোয়ার সময় কিন্তু এক ফোঁটাও রং ওঠেনি। ধুয়ে দিয়ে বাইরেই মেলে দেবো, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শাড়ি ধুয়ে এইভাবেই মেলে দিলাম, এইভাবে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যদি ভাঁজ করে মেলে দিতাম তাহলে এমনিও নিচে পড়তো, ওর থেকে ভালো এইভাবেই মেলে দিলাম। অন্য কিছু তো আর ধুয়ে দেবো না। তো চলুন, বালতি নিয়ে এসেছিলাম ঘরের থেকে, বালতিটা এবার ঘরে নিয়ে যাই। একবার রোদ উঠছে, আবার মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে, জানি না। এইভাবে দিলেই শুকিয়েই যাবে হাওয়ায়, যা হাওয়া হচ্ছে। তো এবার আমি পুজো করে নেব। সোনার বাবা যখন আজ কাজের থেকে বাড়ি আসছিল, তো সোনার বাবাকে বলেছিলাম যে একটুখানি কিছু জিনিস নিয়ে এসো, যেগুলো বাড়ি বাড়েন। তো আলু আছে, আলু মনে হয় আছে, জানে না। তো এখানে আলু নিয়ে এসেছে, জল নিয়ে এসেছে, বাদাম নিয়ে এসেছে। এই বাদামগুলো আছে, এইগুলো আবার কেন নিয়ে এলো। বাসার স্প্রাউট নিয়ে এসেছে, অ্যাভোকাডো, পেস্তা বাদাম নিয়ে এসেছে। এখানে আছে আলমন্ড নিয়ে এসেছে, আলমন্ড বাড়িতে আছে মনে হয়, জানে না। আর কাজু বাদাম নিয়ে এসেছে, প্রোটিন নিয়ে এসেছে। এই প্রোটিনটা ওর বাবাই খায়। আর এখানে পিনাট অয়েল বাড়িতে বাড়ন্ত ছিল। ব্রেড নিয়ে এসেছে, এই ব্রেড দেখেই নিয়ে এসেছে, ডিম নেই। কলা নিয়ে এসেছে। এখানে আছে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর অরেঞ্জ বেল পেপার। এখানে আছে আঙুর, আবার পেস্তা বাদাম নিয়ে এসেছে। এত কেন নিয়ে এসেছে। এখানে আছে লেবু আর ওই যে চালের বস্তা। তো এই হচ্ছে, তো এইগুলোই আজ স্যামস থেকে বাজার করে নিয়ে এসেছে। কাল যখন বাচ্চাদেরকে নিয়ে কুমনে গেছিলাম, তখন এক মাসিমা আমাদের জন্য এই যে মূলো শাক পাঠিয়েছে। ওনার বাড়ি অনেক শাক হয়েছে নাকি, তো আমাদের জন্য পাঠিয়েছে। তো কালকে রাত্রিবেলায় বাড়ি আসার পর ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আজ মূলো শাক রান্না করব। শুধু পাতাগুলো নেব, এইগুলো নেব না। আমার মা বললো যে মূলো শাক খুব কুচিয়ে কুচিয়ে রান্না করতে হয়। তো দেখি আমিও বানিয়ে নিই। আর অনেক বছর পর মূলো শাক রান্না করব, কারণ আমাদের বাড়িও তো মূলো লাগানো হয় না, ওই জন্যে। আর এই যে মূলোর সাইজগুলো কিন্তু খুব ভালো। এই যে সোনার বাবা আবার মূলো খেতে ভালোবাসে, কিন্তু আমি খাই না বলে আর নিয়ে আসা হয় না। মূলো শাকটা এইভাবে কুচিয়ে নিয়েছি, আমি যতটা পারি ততটা কুচিয়ে নিয়েছি। এই মূলো শাক চটকে চটকে জল বের করে দিয়ে তারপরে রান্না করা যায়, তারপরে সিদ্ধ করেও রান্না করা যায়। তো আমি সিদ্ধ করেই রান্না করছি। আর এগুলো বানালাম, আর এই কটা থাক। তো শাক তো বেশি ভালো লাগে না, অল্পই ঠিক আছে। তো এইটুকু থাক, ফ্রিজে রেখে দেবো, পরে একদিন রান্না করব। আর এইটুকু রান্না করি। আজ দুপুরবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, অ্যাভোকাডো উল্টো পাল্টোভাবে সাজানো হয়ে গেছে। এখানে আছে নিম বেগুন, আর এখানে আছে মূলো শাক আর পেঁপে দিয়ে আলু দিয়ে সবজি। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। আমার মা এখন করছে ড্রয়িং। দাদার বুক দাদার কাছে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করো দাদার কাছে। করো করো, ড্রয়িং করো। বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর রাত্রিবেলার ভাত রান্না করতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে অন্য কিছু রান্না করি। তাই বাচ্চাদের পছন্দের রান্নাটা তৈরি করে নিলাম। আর আমার মেয়ে, ভাতটা অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়, তাছাড়া অন্য কোনো কিছু যদি রান্না করি তাহলে খাওয়ানোর কষ্টটা আমার অনেকটাই কমে যায়। আর এটা রান্না হয়ে গেলে প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করব, তারপরেই কিন্তু আমরা প্রসাদ পাবো। আর এর মধ্যে দিয়েছিলাম গাজর, বিনস আর ইয়েলো বেল পেপার।
নিজেই রান্না করছি, কিন্তু আপনাদের সঙ্গে বলতে গিয়ে তখন আর মনে পড়ছে না যে এর মধ্যে কি কি দিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম সকালবেলা, যে শাড়িটা আমি ধুয়ে দিয়েছিলাম সেই শাড়িটা এখন আয়রন করে নেব। চলুন, যতক্ষণে শাড়িটা আয়রন হচ্ছে ততক্ষণে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। অনেক দিন আগে ভিডিওতে কমেন্ট এসেছিল, সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। বাংলাদেশ সম্বন্ধে আমরা কিন্তু খবরে যতটুকু দেখতে পাচ্ছি সেখান থেকেই জানতে পারছি যে বাংলাদেশের অবস্থা কি, কিন্তু ভিডিওতে এসে মাঝে মাঝেই কমেন্ট করছে যে বাংলাদেশে যারা হিন্দুরা আছে তারা খুব ভালো আছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা হিন্দু মুসলিম আমরা মিলেমিশেই আছি। শুধু ভুল ইনফরমেশনগুলো ছড়ানো হচ্ছে। যদি সত্যিই এই খবরগুলো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সবাই শান্তিতে বাঁচতে পারবো। চলুন না, আমরা জাতপাত বাদ দিয়ে আমরা মানুষ হিসাবে মানুষকে ভালোবেসে আমরা সবাই একসঙ্গে বাঁচি। তো বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন, বিকালবেলা 4টে বেজে গেছে, 4:30-এর বেশি বাজে। তো এখন আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। তো ভাবছি যে কালকের ভিডিওটা আজ শেষ করে দিই। তো কালকের ভিডিওটা শেষ করা হয়নি, তার কারণ হচ্ছে যে কালকে ইন্ডিয়া থেকে এমন একটা ফোন আসলো আর একটা খারাপ খবর শুনলাম, শুনে আর ইচ্ছা করলো না যে ভিডিওটা শেষ করি। ভাবছি পরে শেষ করব, ওই জন্য আর কালকে শেষ করা হয়নি। তো এখন বিকালবেলা এখন জামা কাপড়গুলো এই ভাঁজ করছি। এই জামা কাপড়গুলো মেশিনে শুকাতে দেওয়া হয়েছিল, মেশিন থেকে বের করে এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমি এখানে ভাঁজ করে নেবো, আর সোনা এখন স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করছে। তো ও কি করবে, আমি এখান দিয়ে ভাঁজ করব, আর ও সবার জামা কাপড়গুলো যার যার জামা কাপড় তার জায়গায় রেখে আসবে। সত্যি দূরে থেকে যদি এরকম কোনো খারাপ খবর শোনা যায় না, ভীষণই খারাপ লাগে। সে যেমনই খবর হোক না কেন, আনন্দের খবর শুনলে তো খুবই ভালো লাগে, কিন্তু আমাদের প্রবাসী জীবন, আমাদের খারাপ খবর শুনলেও যে আমরা তড়িঘড়ি করে ছুটে যাব সেরকমও উপায় নেই, শুধু ওই ফোনে শোনা। এখন ভাবি যদি ফোন না থাকতো তাহলে কি হতো বলুন তো। আগে যারা অনেক বছর আগে যারা বাইরে থাকতেন তারা কিভাবে ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতেন। এখন তো ফোন আছে, ভিডিও কল করতে পারে, তারপরে মানে যখন তখন কল করে তার সঙ্গে যোগাযোগ করতে পারি। কিন্তু বহু বছর আগে তখন তো আর ফোনও ছিল না, এরকম ভিডিও কলও হতো না। অনেক দূরে দূরে একজনের বাড়ি ল্যান্ড ফোন ছিল, তো সেই ফোনে ফোন করতো অনেক দিন পর পর, মানে সেটা আরও বেশি কষ্টের ছিল। যার বাড়ি ল্যান্ড ফোন থাকতো সেই অপেক্ষায় তাদের বাড়ি বসে থাকতো যে কখন আমার ছেলে ফোন করবে, কখন আমার মেয়ে ফোন করবে। কিন্তু এখনকার একদিক দিয়ে সুবিধা ভালো যে ভিডিও কলে কথা বলতে পারি আমরা, ইচ্ছা হলেই মন চাইলেই আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারি। কিন্তু তবুও যখন কোনো খারাপ খবর আমরা শুনতে পাই তখন কিন্তু আমরা তড়িঘড়ি করে সেখানে তাদের পাশে দাঁড়াতে যেতে পারি না, মানে ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি না। এটাই দুঃখজনক। কি আর করা যাবে, এটা হচ্ছে প্রবাসী জীবন আমাদের। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছেন না, দাদার পাশেই আছে। বিকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম যে একটু ওয়ালমার্টে যাব, মেয়ের মানে দুধ নেই, তো সেগুলো আনতে যেতে হবে। ওই যে শুনতে পেয়েছ কি, আমি একা যাব, আমি কাউকে নিয়ে যাব না, তুমি আর দাদা বাড়ি থাকবে, আমি কাউকে নিয়ে যাচ্ছি না, আমার সঙ্গে কেউ যাচ্ছে না। আমার সঙ্গে ভাজ করতে হবে না, আমি করছি। আমাদের তো তবু এখানে আত্মীয় স্বজন আছে, তো যাদের নেই, বিপদ আপদে কাউকেই পাশে পাওয়া যায় না। আমাদের গ্রামের দিকে যেরকম কারোর যদি কিছু হয় আশপাশ থেকে কিন্তু ছুটে আসবে, যত বড় শত্রু হোক না কেন আশপাশ থেকে ছুটে এসে তোমাকে কিন্তু সাহায্য করবে। আর এখানে তো সেরকম কিছু না, মানে কেউ যদি ঘরের মধ্যে মারাও যায় তাও কেউ জানতে পারবে না যে ওরা ঘরের মধ্যে একজন মারা গেছে। আমাদের সামনের বাড়ির একজন করোনার সময়
আমি ওনাকে কখনো দেখিনি। এই যে এই পাশটা, এই কোণার দিকে একটা বাড়িতে ওনার করোনা হয়েছিল। করোনা হওয়ার পরে উনি ঘরের মধ্যেই মারা গেছে। ওনার আত্মীয় স্বজনরা মাঝে মাঝে আসতেন, তো এসে ঘরে বেল বাজাতো, কিন্তু দরজা খুলতো না। গাড়ি আছে কিন্তু দরজা খুলতো না। মাঝে মাঝেই ওনার আত্মীয় স্বজনরা এসে মানে দেখা করতে আসতেন ওনার সঙ্গে, কিন্তু দরজাই খুলতো না। তারপর অনেক দিন এরকম হয়ে যাওয়ার পর একদিন ওনার বাড়ির সামনে এসে ওনার বোন না কে এসেছে, বোন আর ভাই মনে হয় এসেছে, এসে এরকম দরজায় গিয়ে নক করছে কিন্তু দরজা খুলছে না, বেল বাজাচ্ছে, দরজা খুলছে না। আমাদের বাড়ি এসে আমাদের কাছে শুনলো যে ওনাকে দেখেছি কিনা, আমাদের সামনের বাড়ির শুনলো, আমাদের আশপাশে সবার বাড়ি গিয়ে শুনছে যে ওনাকে দেখেছে কিনা, উনি কোথাও গেছে কিনা, ওনার সম্বন্ধে আমরা কিছু জানি কিনা। কিন্তু পরে কিছু যখন উনি যখন কিছু কারোর কাছ থেকে কোনো সংবাদ পায়নি, উনি পুলিশকে ফোন করেছিলেন। পুলিশকে ফোন করার পর উনি বলছে যে বাড়িতে এরকম গাড়ি আছে কিন্তু ওনার বেল বাজানো হচ্ছে ঘরের, কিন্তু উনি দরজা খুলছে না। তারপরে ফায়ার ট্রাক আসলো, অ্যাম্বুলেন্স আসলো, এসে পুলিশ গাড়ি আসলো, এসে ওনার দরজা খোলার চেষ্টা করলো, দরজা খুললো, তারপরে ঘরে গিয়ে দেখলো যে উনি মারা গেছেন। তারপরেই আমরা আমাদের বাড়ির সামনে যখন এত ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স গাড়ি যখন দেখতে পাই, তখন ওনাদের কাছে শুনতে পাই যে উনি মারা গেছে। আমরা পাশেই থাকি কিন্তু আমরা নিজেরাই জানি না যে উনি মারা গেছে। আমি এই রাত্রিবেলা বেশি রাত করে ঘুমাই, তো আমি জানলা টাল্লা সব কিছু চেক করে তারপর ঘুমাতে যাই। তো আমি যখন ঘুমাতে যেতাম উনি তখন বাড়ি ফিরতো আর তখন লাইট জ্বালাতো, সেইটুকুই জানতাম। কিন্তু আমাদের সামনের বাড়ির ওনার মুখ কখনো আমি দেখিনি। তাই বলছি, এখানে আশপাশ মানুষ কেউ জানতে পারে না, ঘরে একজন মানুষ মারা গেল মানে কেউ জানতে পারলাম না আমরা। আমাদের গ্রামের দিকে কি হয়, সকাল সকাল সবাই ঘুম থেকে ওঠে, সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যায়, তারপরে একটুখানি বেলা বাড়লে এর বাড়ি গিয়ে একটুখানি গল্প করে আসে, ওর বাড়ি গিয়ে গল্প করে আসে, সবাই সবার খবর জানে। কিন্তু এখানে সেরকম কিছুই না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম। তাহলে আজকের মতো ব্লগটা পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই, গুড নাইট। দেখা হবে, গুড নাইট না, দেখা হবে একটা নতুন ব্লগে।